গল্পের আসর বা সুস্মিতা চ্যানেলের আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের উপন্যাস সৌরভের শেষ পর্ব। রুনাকে সঙ্গে নিয়ে ফিরছি। রাস্তায় নেমেই প্রচণ্ড ভয় লাগলো। মনে হলেও রাস্তাঘাটগুলি যেন বড় নির্জন, যেন আজকেই ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। শাহবাগের পাশে প্রকাণ্ড এক ট্রাঙ্ক দাঁড়িয়ে, তার পাশ দিয়ে যাবার সময় আমার বুক কাঁপতে লাগলো। মনে হলো ওরা আজই আমাদের গাড়ি থামাবে, ঠান্ডা স্বরে বলবে, তোমার সঙ্গে ওই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে যাব। আমি বলবো, জনাব, ও নিতান্ত একটি বাচ্চা মেয়ে, ক্লাস 9-এ পড়ে। ওরা দাঁত বের করে হাসবে এবং হাসতে হাসতে বলবে, জিজ্ঞাসাবাদ করার জন্য বাচ্চা মেয়েরাই ভালো। আমি নিজেকে সাহস দেবার জন্য বললাম, লুনা, ভয়ের কিছু নেই, তুমি শান্তভাবে চুপচাপ বসে থাকো। চুপচাপই তো বসে আছি, জানালা দিয়ে বারবার এদিক ওদিক তাকাচ্ছ কেন? মাথা নিচু করে বসো না। আপনি এত ভয় পাচ্ছেন কেন? মাথা নিচু করে বসবো কেন শুধু শুধু? ড্রাইভার গাড়ি ছোটাচ্ছে ঝড়ের মতো, এত জোরে গাড়ি চালানোর দরকারটা কি? শুধু শুধু মানুষ সন্দেহ সৃষ্টি করা। আমি বললাম, ড্রাইভার সাহেব, একটু আস্তে চালান। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি ফার্স্ট গিয়ারে নামিয়ে নিয়ে এলো, যা আরও সন্দেহজনক। যেই দেখবে তারই মনে হবে বদমতলব নিয়ে গাড়ির ভেতরে কেউ বসে আছে। সম্ভবত লুকানো একটি স্টেন গান, সুবিধা মতো টার্গেট পেলেই বের করে নিয়ে আসবে। বাড়ির সামনে এসেও আমার বুক ধকপকানি কমে না। এত খাখা করছে কেন চারিদিক? আগে তো কখনো এরকম লাগেনি। আমি গলা উঁচিয়ে ডাকলাম, এই কাদের, কাদের? কাদেরের সাড়া পাওয়া গেল না। মতিনুদ্দিন সাহেব জানলা দিয়ে মাথা বের করে আবার কচ্ছপের মতো মাথা টেনে নিলেন, তারপরই ঝপাং করে জানালা বন্ধ করে দিলেন। ভদ্রলোকের মাথা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? মতিন সাহেব, নিচে এসে সুটকেসটা নিয়ে যান দয়া করে। মতিন সাহেব নিচে নামলেন না। শব্দ শুনে বুঝলাম ভদ্রলোক অন্য জানালাগুলিও বন্ধ করছেন। লুনা বলল, আমি নিতে পারবো, তোমাকে নিতে হবে না, রাখো তুমি। মতিন সাহেব, ও মতিন সাহেব। কোনো সাড়া নেই। লুনা বলল, ওই লোকটার কি মাথা খারাপ? কে বলল তোমাকে? শিলা বলেছে। শিলা দেখলাম অনেক কিছুই বলেছে। এই বাড়িতে যে একটা তক্ষক আছে তাও তার জানা। দোতলায় উঠেই বলল, এই বাড়িতে নাকি কুমিরের মতো একটা তক্ষক আছে। তা আছে কোথায়, দেখান তো। এই মেয়ের যে অবস্থা, সে অবস্থায় কেউ তক্ষকের খোঁজ করতে পারে তা আমার জানা ছিল না। আমি গম্ভীর মুখে লুনাকে বসিয়ে রেখে মতিন সাহেবের খোঁজ নিতে ভেতরে গেলাম। তিনি কাদেরের ঘরে, দরজা ভেতর থেকে বন্ধ। দরজা খোলেন মতিন সাহেব। ওই মেয়েটাকে? আমার ভাগ্নি। আপনি দরজা বন্ধ করে বসে আছেন কেন? মতিন সাহেব দরজা খুলে ফিসফিস করে বলল, আপনার ভাগ্নি? তা দিয়ে কি দরকার আপনার? আপন ভাগ্নি? মতিন সাহেব দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন, মেয়েটাকে আমি চিনি শফিক সাহেব, আপনাকে আমি আগে বলিনি। একদিন সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে কেমন যেন একটা মিষ্টি গন্ধ পেলাম। দেখলাম একটি মেয়ে মাথার কাছে বসে আছে। সেই মেয়েটির নাকের ডগায় একটি তিল। এটিই সেই মেয়ে, আমি চিনেছি। আমি ভদ্রলোকের কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। এই লোক তো উন্মাদ, বদ্ধ উন্মাদ। মতিন সাহেব ফিসফিস করে বললেন, আপনার বিশ্বাস হয় না? না। অন্ধকারের মধ্যে আপনি একটা মেয়ের নাকের তিল দেখবেন কি করে? তাও তো ঠিক কথা। মেয়েটার নাকে কোনো তিল টিল নেই। বিপদে পড়ে এসেছে, কাল সকালে চলে যাবে। কি সর্বনাশ, রাতে থাকবে? আগে বলেননি কেন? আগে বললে কি করতেন? না মানে করার তো কিছুই নেই। যান, নিচ থেকে সুটকেসটা নিয়ে আসেন। কাদের গেছে কোথায়? জানি না, আমায় কিছু বলে যায়নি। কখন আসবে তাও বলেনি? না। লুনা অল্পক্ষণের মধ্যেই বেশ সহজ হয়ে গেল, কথাবার্তা বলতে শুরু করলো। ভাবখানা এমন যেন এই জাতীয় ঘটনা প্রতিদিনই ঘটছে। অপরিচিত জায়গায় অপরিচিত পুরুষদের মধ্যে রাত কাটানোটা তেমন কোনো বড় ব্যাপার নয়। নিজের বাবা মার কথা একবারই শুধু বলল। তক্ষকরা কি খায় সেই গল্প বলতে বলতে হঠাৎ বলে ফেলল, আপনার কি মনে হয় আব্বা আম্মা ছাড়া পেয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছেন?
আমার ঠিকানা তো তারা জানে না। প্রশ্নটি এতই আচমকা এসেছে যে আমার জবাব দিতে দেরি হলো। আমি থেমে থেমে বললাম, খুব সম্ভব তারা নিশ্চয়ই তোমার চাচার সঙ্গে যোগাযোগ করবেন। তোমার চাচা তো আমার ঠিকানা জানেন। তা ঠিক, এটি আমার মনে হয়নি। তার মুখ দেখে মনে হলো বড় একটি সমস্যার সমাধান পাওয়া গেছে বলে সে খুব নিশ্চিন্ত। এই নিয়ে চিন্তার কিছু নেই। আমি বললাম, তুমি হাত মুখ ধুয়ে বিশ্রাম করো, কাদের এসে তোমার ঘর ঠিকঠাক করে দিয়ে যাবে। চা খাবে? খিদে লেগেছে? ঘরে অবশ্য কিছু নেই, শুধু চা 1 কাপ খাওয়াতে পারি। কে বানাবে? আপনি? হ্যাঁ, কেন? শিলা বলেছে আপনি কিছুই করতে পারেন না, চা পর্যন্ত বানাতে পারেন না, এই জন্য চাকরি টাকরি কিছুই করেন না, শুধু ঘরে থাকেন। আর কি বলেছে? আর বলেছে আপনি কাক পোষেন। আপনি যেদিকে যান 10-12টা কাক কা কা করতে করতে আপনার পেছন পেছন ছুটে যায়। লুনা খিলখিল করে হেসে উঠল। বহুদিন আমার এই অগোছালো নোংরা ঘরে এমন মন খুলে কেউ হাসেনি। আমার মনে হলো যেন সব আগের মতো হয়ে গেছে। আর ভয়ের ভয় কিছু নেই। আর ভয়ে ভয়ে রাস্তায় বের হতে হবে না। রাতের বেলায় জিপের শব্দ শুনে বিছানায় কাঠ হয়ে শুয়ে থাকতে হবে না। লুনা বলল, আপনি আবার রাগ করলেন নাকি? কাদের এসে নিমেষের মধ্যেই ঘরটা গুছিয়ে ফেলল। চাল ডালের টিন দুটি কোথায় যেন সরিয়ে ফেলল। নতুন টেবিল ক্লথ বের হলো। বিছানার চাদর নিয়ে রমিজের দোকান থেকে ইস্ত্রি করিয়ে আনলো। বইয়ের সেলফ গুছিয়ে রাখলো। মতিন সাহেবকে নিয়ে ধরাধরি করে বড় ট্রাঙ্কটা সরিয়ে ফেলল। এতে নাকি হাঁটা চলার জায়গা বেশি হবে। এক ফাঁকে এসে ফিসফিস করে বলে গেল, মেয়ে ছেলে না থাকলে ঘরের সৌন্দর্য নাই। এই কথাটা ছোট ভাই খুব খাঁটি, লাখ কথার এক কথা। লুনার থাকার ব্যবস্থা হলো আমার ঘরে। আমি গেলাম কাদেরের ঘরে। মতিন সাহেব বললেন তিনি বারান্দায় বসে থাকবেন। ঘরে একটি মহিলা আছে। সবাই ঘুমিয়ে পড়াটা ঠিক হবে না। তার এমনিতেই ঘুম হয় না, কাজে কোনো অসুবিধে নেই। আমি লুনাকে বেশ কয়েকবার বললাম, ভয়ের কিছু নেই। একটা রাত দেখতে দেখতে কেটে যাবে। আর যদি ভয়টয় লাগে ডাকবে। আমার ঘুম খুব সজাগ। না, ভয় লাগছে না। কাদের বলল, চিন্তার কিছু নাই আপা। কোনো বেজাল দেখলেই আমার কাছে খবর আসবে। আমার লোক সব ঠিক করা আছে। আগের দিন কি আর আছে আপা? কাদের একজন বিশিষ্ট লোক হয়ে উঠেছে, বেচাল দেখলেই তার কাছে খবর আসবে তা আমার জানা ছিল না। বেশ কয়েকদিন আগেই তিনি ঘোষণা দিয়েছে কোনো বিশেষ কিছু একটা করা দরকার, এভাবে চুপচাপ বসে থাকা ঠিক না। মতিন সাহেবের কাছে শুনলাম কাদের নাকি কার কার সাথে যোগাযোগ করেছে, তারা তাকে নিয়ে যাবে। কখন নেবে কি তা গোপন। হঠাৎ একদিন হয়তো চলে যেতে হবে। এই ব্যাপারে আমার সঙ্গে তার কোনো কথা হয়নি। সরাসরি আমার সঙ্গে কথা বলার ইচ্ছাও বোধহয় তার নেই। লুনা রাত 10টা বাজতে ঘরের বাতি নিভিয়ে দিল। আমি শুতে গেলাম রাত 12টার দিকে। সময়মাত্রই ঘুম আমার আসে না। দীর্ঘ সময় জেগে থাকতে হয়, এপাশ ওপাশ করতে হয়, 2-3 বার বাথরুমে গিয়ে ঘাড়ে পানি দিতে হয়। কিন্তু আজ বিচিত্র কোনো কারণে সময়মাত্রই আমার ঘুম এলো, গাঢ় ঘুম। ঘুম ভাঙল অনেক রাতে। দেখে অন্ধকারে উবুর হয়ে বসে বিড়ি টানছে কাদের মিয়া। আমাকে দেখে হাতের আড়ালে বিড়ি লুকিয়ে ফেললে নিচু গলায় বলল, মেয়েটা খুব কাঁদতাছে ছোট ভাই, মনটার মধ্যে কষ্ট লাগতেছে। আমিও কিছুক্ষণের মধ্যেই মেয়েটার কান্নার আওয়াজ পেলাম। তারপর অস্পষ্ট ফোঁপানির আওয়াজ শুনলাম। মেয়েটি নিশ্চয়ই বালিশে মুখ চাপা দিয়ে কান্নার শব্দ ঢাকার চেষ্টা করছে। আমি উঠে দরজার কাছে যেতেই কান্নার শব্দ স্পষ্ট হলো। মাঝে মাঝে আবার ফুপিয়ে ফুপিয়ে বলছে, আম্মি আম্মি। আমি কিছুই বললাম না। কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারণ নেই। মতিন সাহেব অনেকটা দূরে ইজি চেয়ারে মূর্তির মতো বসেছিলেন। আমাকে বেরিয়ে আসতে দেখে ধরা গলায় বললেন, মেয়েটা খুব কাঁদছে, কি করা যায় বলেন তো? করার কিছুই নেই। তা ঠিক, কিছুই করার নেই। বড় কষ্ট লাগছে। আমিও কাঁদছিলাম। বলতে বলতে মতিন সাহেব চোখ মুছলেন। দুজন চুপচাপ বারান্দায় বসে রইলাম। একসময় কাদের এসে যোগ দিল। শেষ রাতের দিকে বৃষ্টি পড়তে লাগলো। জাম গাছের পাতায় সরসর শব্দ হলো।
লুনা ফোপাতে ফোপাতে ডাকলো, আম্মি আম্মি। পরদিন লুনার চাচা লুনাকে নিতে এলো না। সন্ধ্যার পর মডার্ন ফার্মেসি থেকে আমি টেলিফোন করার চেষ্টা করলাম। অপারেটর বলল ঢাকা নারায়ণগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ নষ্ট, কখন ঠিক হবে তা জানে না। বাসায় ফিরে দেখি লুনা মুখ কালো করে বসে আছে। আমি বললাম, নিশ্চয়ই কোনো কাজে আটকা পড়েছেন, কাল নিশ্চয়ই আসবে। লুনা কোনো কথা টথা বলল না। কালকে আমি তোমার খালার বাসা খুঁজে বের করব, চা খেয়েই বের হয়ে যাব। তোমার কাছে ঠিকানা আছে না? জি আছে। আমি খুব ভোরেই যাব। যদি এর মধ্যে তোমার চাচা চলে আসেন তাহলে তুমি তার সঙ্গে চলে যাবে। অবশ্যই যাবে, আমার জন্য অপেক্ষা করবে না। লুনা শান্ত স্বরে বলল, না, আমি আপনার জন্য অপেক্ষা করব। আমার ফিরতে দেরি হবে, কত দেরি হবে কে জানে, হয়তো আটকা পড়ে যাব রাস্তায়। তুমি অপেক্ষা করবে না, যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই ভালো। রাতে খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি ভাত খাবো না। তোমার কি শরীর খারাপ লুনা? জি না। জ্বর না তো? জি না। চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে? কিছুই খেতে ইচ্ছে করছে না। দুধ খাবে? ঘরে কলা আছে। জি না, আমি কিছুই খাবো না। আমি ফিরে এসেছি। হঠাৎ লুনা খুব শান্ত স্বরে বলল, আমার মনে হয় কেউ আমাকে নিতে আসবে না। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গেই টিকটিকি ডেকে উঠল। লুনা বলল, দেখলেন তো, টিকটিকি বলছে ঠিক ঠিক, তার মানে কেউ আসবে না। ঠিকানা নিয়ে যে বাড়িতে উপস্থিত হলাম সেটি তালাবদ্ধ। গেটে টুলেট ঝুলছে। বাড়িওয়ালা আশেপাশেই ছিলেন। আমাকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন। বাড়ি ভাড়া করবেন? খুব সস্তায় সার্ভেন্টের জন্য আলাদা বাথরুম আছে। গত বছরে দেয়ালে ডিস্টেম্পার করালাম। বাড়ি ভাড়ার জন্য আসিনি, খোরশেদ আলী সাহেবের খোঁজে এসেছি। শুনে ভদ্রলোক খুব হতাশ হলেন। এরা এখানে থাকে না, জুন মাসে বাড়ি ছেড়ে দিয়েছে। অঞ্চলটা নাকি নিরাপদ না। বলেন দেখি, কোন অঞ্চল নিরাপদ? আমি তো এখানেই আছি। আমার কিছু হয়েছে? বলেন দেখি। খোরশেদ আলী সাহেবরা এখন কোথায় থাকে জানেন? ঠিকানা আছে? গিয়ে দেখবেন সেখানেও নেই। নিরাপদ জায়গার খোঁজ যারা করে তারা কখনো এক জায়গায় বেশি দিন থাকে না, ঘোরাঘুরি করে। ভদ্রলোকের ঠিকানা বের করতে 1 ঘন্টা সময় লাগলো। শেষ পর্যন্ত যে ঠিকানা পাওয়া গেল সেটার বাড়ির নম্বর নেই। লেখা আছে মসজিদের সামনে হলুদ রঙের দোতলা বাড়ি। বাড়িওয়ালা ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, মসজিদের সামনের বাড়ি, তাই মনে করেছে খুব নিরাপদ। বুদ্ধি নেই, লোক তো গাছে হয় না, মায়ের পেটে হয়। প্রচুর ঝামেলা করে মসজিদের সামনের হলুদ দোতলা বাড়ি খুঁজে বের করলাম। বাড়িওয়ালা ভদ্রলোকের কথাই ঠিক, খোরশেদ আলী সাহেব ওখানেও নেই। কোথায় গেছেন তাও কেউ জানে না। বাসায় ফেরার পথে মনে হলো লুনার চাচা ভদ্রলোক হয়তো আমার ঠিকানা হারিয়ে ফেলেছেন। মানুষের স্বভাবই হচ্ছে জরুরি কোনো কাগজ হারিয়ে ফেলা। ঠিকানা হারিয়ে লোকটা হয়তো নিশ্চয়ই বড় আপার বাসায় খোঁজাখুঁজি করেছেন। অবশ্য এই যুক্তি তেমন জোরালো নয়। বড় আপার বাসার দারোয়ান শমসের মিয়া আমার ঠিকানা খুব ভালো করেই জানে। তবে এটা অসম্ভব নয় যে শমসের মিয়াকে বদলে নতুন লোক রাখা হয়েছে, খুব সম্ভবত বিহারি কেউ। গাড়ির ড্রাইভার যেমন বিহারি, সেরকম বিহারি। এই যুক্তি যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হয় আমি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে বড় আপার বাসায় দুপুর 2টোর দিকে উপস্থিত হলাম। না, শমসের মিয়াই আছেন এবং এই বাড়িতে কেউ আসেনি। আসবার মধ্যে পিওর এসেছে। খাওয়ার কিছু নেই শমসের মিয়া। ঘর তো তালা দেওয়া ছোট ভাই, চাবি মেম সাহেবের কাছে। তোমার কাছে কিছু নেই? মুড়ি আছে, দাও দেখি, তেল মরিচ দিয়ে মেখে। চিঠিপত্র কি আছে দেখি? চিঠি এসেছে অনুর কাছ থেকে। বড় আপার কাছে লেখা দীর্ঘ চিঠি। অনু কখনো আমাকে চিঠি লেখা না, নববর্ষের সময় কার্ড পাঠায়। বড় আপার কাছে লেখা চিঠি পড়তে কোনো দোষ নেই। এই চিন্তা করে চিঠি খুলে ফেললাম। চিঠি পড়েই বড় কষ্ট লাগলো। এই যে এত বড় একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা,
সেই সম্পর্কে শুধুমাত্র একটি লাইন, দেশের খবর শুনে খুব চিন্তা লাগছে, সাবধানে থাকবি আপা। তার পরপরই 3 পৃষ্ঠা জুড়ে মন্টানা যাওয়ার পথে কি ঝামেলায় পড়েছিল সেটা লেখা। আইহার্ডো ছাড়ার 5 ঘন্টার পর গাড়ির ট্রান্সমিশন বন্ধ হয়ে গেল। হাইওয়েতে 2 ঘন্টা বসে থাকতে হলো। শেষ পর্যন্ত ফ্লাইওয়ে পেট্রোল পুলিশ এসে রাত 3টেই তাদের অতি বাজে একটা হোটেলে নিয়ে গিয়ে তুলল। পেটে প্রচণ্ড খিদে। ভেন্ডিং মেশিনে আপেল আর মিল্ক চকলেট ছাড়া কিছুই নেই। বাধ্য হয়ে আপেল আর চকলেট খেয়ে ঘুমোতে যেতে হলো। ঘুম কি আর আসে? এয়ার কুলার দিয়ে ঘর ঘর শব্দ হচ্ছে। শমশের মিয়া 1 গামলা মুড়ি নিয়ে এলো। কাঁচামরিচ যে কটা ঘরে ছিল সে বোধহয় সবগুলোই দিয়েছে। ঝালের চোটে চোখে পানি চলে আসার জোগাড়। শমশের মিয়া নিচু গলায় বলল, জায়গায় জায়গায় নাকি যুদ্ধ হয়েছে, কথাটা কি সত্যি ছোট ভাই? সত্যি। দেশ স্বাধীন হলে গরিব দুঃখীর কোনো চিন্তা থাকতো না। কি কন ছোট ভাই? না থাকারই কথা। খাওয়া খাদ্য থাকতো বেসুমার। তা থাকবে, খারাপের পরে ভালা দিন আয়, এটাই বিধির বিধান। খুব খাঁটি কথা শমশের মিয়া। চিন্তা করলেই মনটার মধ্যে শান্তি হয়। বাড়ি ফিরে শুনি লুনার চাচা আজও আসেনি। লুনার জ্বরও বেড়েছে। কাদের একজন ডাক্তার নিয়ে এসেছিল, ওষুধপত্র দিয়েছে আর বলেছে রক্ত পরীক্ষা করতে। লুনা আমাকে দেখে বলল, কাউকে পাননি? কাল ঠিক পাবো। সকালে গুলিস্তান থেকে বাস নিয়ে চলে যাব নারায়ণগঞ্জ। আপনি যে সারাদিন ঘোরাঘুরি করেন, আপনার ভয় লাগে না? না, আমার ভয় লাগে না, কারণ আমার অচল পা দেখে মিলিটারিরা মনে করে একে নিয়ে কোনো ঝামেলার কিছু নেই। লুনা গম্ভীর হয়ে বলল, আপনি ভাবছেন আপনার কথা শুনে আমি হাসব? আমাকে যতটা ছোট আপনি ভাবেন আমি ঠিক ততটা নই। আমি অনেক কিছু বুঝি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম লুনার দিকে। লুনা শান্ত স্বরে বলল, এই যে আমার কাল রাত থেকে জ্বর, আপনি কি আমার গায়ে হাত দিয়ে দেখেছেন আমার কত জ্বর? আপনি কি মনে করেন আমি জানি না কেন আপনি এরকম করছেন? আমি ঠিকই জানি। কি জানো? লুনা থেমে থেমে বলল, গায়ে হাত দিলে আমি অন্য কিছু ভাবব, সেই জন্য আপনি এটা করেননি। আমি যদি কালো কুৎসিত একটা মেয়ে হতাম, আপনি ঠিকই আমার গায়ে হাত দিয়ে জ্বর দেখতেন। ঠিক সেই সময় টিকটিকি টিকটিক করে ডেকে উঠল। আর লুনা বলল, দেখেন টিকটিকি টিকটিক করছে, তার মানে কথাটা সত্যি। আমি লুনার কপালে হাত দিয়ে দেখলাম তার গায়ে বেশ জ্বর। স্বাভাবিক সুরে বললাম, লুনা তুমি শুয়ে থাকো, আমি ভাত খেয়ে আসছি। আর তুমি যা বলেছ সেটা ঠিক, খুবই ঠিক। রান্নাঘরে ঢুকতেই মতিনুদ্দিন সাহেব বললেন, খতমে জালালিকা শুরু করা দরকার। লুনার চাচা আসছে না, আবার এদিকে লুনার জ্বর। 1,25,000 বার দোয়া ইউনিস পড়লে সব ঠিক হয়ে যাবে। খুব শক্ত খতম এটা। ভাত খেতে বসে শুনলাম দূরে কোথায় যেন গোলাগুলি হচ্ছে। থেমে থেমে বন্দুকের আওয়াজ। মতিন সাহেব ভাত মেখে রেখে উঠে পড়লেন। তাকিয়ে দেখি তার পা ঠকঠক করে কাঁপছে। কাদের বলল, ভয়ের কিচ্ছু নাই, নিশ্চিন্ত মনে ভাত খান। আমার খিদে নেই, বমি বমি লাগছে। খানিকক্ষণ পর ভারী ভারী 2টা ট্রাক গেল। মতিন সাহেব ভীত স্বরে বললেন, সব বাতিটাতি নিভিয়ে ফেলা দরকার। তিনি দিশেহারার মতো জানলা বন্ধ করে ছুটলেন। কাদের বলল, লক্ষণ খারাপ ছোট ভাই। রাত 10টায় হঠাৎ বাদশা মিয়া এসে হাজির। সে খুব খারাপ একটা খবর নিয়ে এসেছে। বিহারির দল বেঁধে লুটপাট করতে শুরু করেছে, মানুষও মারছে। শুরু হয়েছে তাজমহল রোড থেকে, নূরজাহান রোড অঞ্চল থেকে। খবর সত্যি হলে খুবই চিন্তার ব্যাপার। কাদেরের মুখ শুকিয়ে গেল। আমি বললাম, কোত্থেকে খবর পেয়েছিস? ঠিক খবর স্যার, এক চুলো মিথ্যা না। লুনার ঘরে গিয়ে দেখি সে এখনো জেগে আছে। আমায় দেখেই বলল, ওই ছেলেটা কি বলছে? না, কিছুই বলছে না। তুমি শুয়ে থাকো, তেমন কিছুই হয়নি। আমাকে বলেন কি হয়েছে? বিহারিরা নাকি লুটপাট শুরু করেছে। কোন জায়গায়? শুরু হয়েছে মোহাম্মদপুরে। মোহাম্মদপুর এখান থেকে কত দূর?
দূর আছে। আপনি ঠিক করে বলছেন না আমাকে। কেন আমাকে লুকাচ্ছেন? বেশি দূরে না। বাচ্চা মিয়া থাকলো না? কারফু হবে 10টা থেকে, তার আগেই দরবেশ বাচ্চু ভাইয়ের ঘরে পৌঁছানো দরকার। সেখানে পুরুষ মানুষ কেউ নেই। বাচ্চু ভাইয়ের ছেলেটার বয়স মাত্র 4 বছর। আমরা বাতিটাতি নিভিয়ে সমস্ত রাত জেগে বসে রইলাম। মাঝরাতের দিকে সোহানবাগের দিক থেকে খুব হইচড়ার চিৎকার শোনা গেল। এর কিছুক্ষণের মধ্যেই এক নাগাড়ে দীর্ঘ সময় গুলির শব্দ হতে লাগলো। আমি দিশাহারা হয়ে গেলাম। কাদের কি করা যায়? আল্লাহর নাম নেন ছোট ভাই, আল্লাহ হাফেজ। লুনা কিছুতেই বিছানায় শুতে রাজি হলো না। অন্ধকার বারান্দায় আমাদের সঙ্গে সারা রাত জেগে বসে রইল। ভোর রাতে মাইকিং করে বলা হলো এই অঞ্চলে বিকাল 3টা পর্যন্ত কারফিউ চলবে। দিনটি মেঘলা। দুপুর থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। আমি নিচতলায় আজিজ সাহেবের ঘরের সামনে চুপচাপ বসে রইলাম। আজিজ সাহেব বা নিজাম সাহেব কারোরই কোনো খোঁজ খবর নেই। নিজাম সাহেবের নামে একটি রেজিস্ট্রি চিঠি অনেক দিন ধরে পড়ে আছে। লোকটি কোথায় আছে কে জানে। ছোট ভাই, আপনার চা। শুধু চা নয়, পেয়েছে 2টি বিস্কুটও এনেছে কাদের। কি ব্যাপার, এখন চা কেন? ছোট ভাই, এই শেষ কাপ চা বানাইলাম। আমি অবাক হয়ে তাকালাম। আর দেখা হবে কি না জানি না। ব্যাপার কি? আমি রফিক ভাইয়ের সাথে মেঘালয়ে যাইতেছি ছোট ভাই। কবে? আইজি যাওয়ানোর কথা, কারফিউ তুলে নেওয়ার পর রওনা দেব। আগে বলিসনি কেন? কাদের চুপ করে রইল। একসময় মৃদু স্বরে বলল, কারফিউ ভাঙলেই আমি লুনা আপার জন্য ডাক্তারের ব্যবস্থা কইরা রফিক সাহেবের বাসায় যাইতাম। এখন ডাক্তার পাইলে হয়। তাকিয়ে দেখি কাদের শার্টের হাতায় চোখ মুছছে। বেলা 3:30টায় কাদের সত্যিই চলে গেল। মতিনুদ্দিন সাহেব কিছু জানেন বলে মনে হলো না। আমাকে বললেন, কাদেরের কাণ্ড দেখেছেন? এখনো প্রায় 1 ঘন্টা কারফিউ চলবে। এর মধ্যেই কাদেরকে বের হতে হলো। কথা বললে শোনে না একটাও। শেষে ওর জন্য সবাই না মারা পড়ি। মতিনুদ্দিন সাহেব গম্ভীর হয়ে চায়ে চুমুক দিলেন। তার দৃষ্টি কেমন যেন উদ্ভ্রান্তের মতো। আমি বললাম, আপনার কি শরীর খারাপ? না, আমার শরীর ঠিকই আছে। দেখেছেন কেমন ঢালাও বর্ষণ শুরু হয়েছে? জি দেখলাম। লুনা কি ঘুমোচ্ছে? মতিন সাহেব হঠাৎ বললেন। মেয়েটার কাছে গিয়ে বসেন। ওর শরীর খুব খারাপ। সহজ স্বাভাবিক ভঙ্গিতে ভালো মানুষের মতো কথাবার্তা বলছে। লুনা জেগেই ছিল। জ্বরের আঁচে তার ফর্সা গাল লালচে হয়ে গেছে। চোখ দুটি ঈষৎ রক্তবর্ণ। খুব বেশি খারাপ লাগছে? হ্যাঁ। কাদের এক্ষুনি ডাক্তার পাঠাবে। আপনি একটু বসবেন আমার কাছে? আমি তার মাথার কাছে গিয়ে বসলাম। লুনা ছোট একটি নিঃশ্বাস ফেলল। আমার দিকে তাকিয়ে থেমে বলল, একদিন সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে, তাই না? নিশ্চয়ই হবে। খুব বেশি দেরিও নেই। সে সময় আপনাকে আমাদের বাসায় কয়েকদিন এসে থাকতে হবে। মতিন সাহেব আর কাদেরকেও। হ্যাঁ নিশ্চয়ই, ভালোই হবে। তখন কিন্তু হেন-তেন অজুহাত দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। আপনার থাকার ইচ্ছে নেই? মনে মনে হাসছেন। আরে না। আর যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু আমি আপনার এখানে প্রায়ই বেড়াতে আসব। তা তো আসবেই। তখন আমার সঙ্গে অনেক কথা বলতে হবে। তখন আপনি মনে করবেন যে বাচ্চা মেয়ের সঙ্গে আমি আবার কি কথা বলবো। তাহলে আমি খুব রাগ করব। না, রাগ করতে দেব না। আমি কিন্তু মোটেই বাচ্চা মেয়ে নই। আমি অনেক কিছু জানি। ও কি, আপনি মনে মনে হাসছেন কেন? কই, হাসছি কোথায়? মনে মনে হাসছেন, আমি ঠিক বুঝতে পেরেছি। যান, আপনার সঙ্গে কথা বলবো না আমি। লুনা ঝিম মেরে গেল। দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না। আমি চুপচাপ করে বসে রইলাম। কাদের কি ডাক্তার ডাকতে ভুলে গেছে? ভুলবার কথা তো নয়। লুনা সমস্ত দিন কিচ্ছু খায়নি। আমি 1 গ্লাস দুধ এনে দিলাম। সে তাও স্পর্শ করল না। একসময় গাঢ় রক্তবর্ণ চোখ মেলে বলল, কাদের এবং মতিন ভাইকে একটু ডেকে জিজ্ঞেস করুন তো ওরা আমাদের বাসায় থাকবে কিনা।
নিশ্চয়ই থাকবে, তবু আপনি ওদেরকে একটু জিজ্ঞেস করুন। মতিন সাহেবকে ডেকে আনলাম। লুনা জড়িত কণ্ঠে বলল, আপনি কি থাকবেন আমাদের বাসায় কিছুদিন আমাদের সাথে? থাকতে হবে, না বললে শুনবো না। মতিন সাহেব মুখ কালো করে বলল, জ্বর মনে হয় খুব বেশি? আমি বললাম, হ্যাঁ অনেক বেশি। কাদের ডাক্তার পাঠাবে কখন? কার্ফু ভাঙার আগেই পাঠাবে। লুনা বলল, কোনো ডাক্তার আসবে না, কেউ আসবে না আমার জন্য। সত্যি সত্যিই কোনো ডাক্তার এলো না। সন্ধ্যার আগে বাচ্চা মেয়ে এসে উপস্থিত। জানা গেল কাদের দুজন ডাক্তারের কাছে গিয়েছিল। একজন বলেছে পরদিন সকালে আসবেন, আরেকজন বলেছে হাসপাতালে নিয়ে যেতে। সন্ধ্যা 6টা থেকে আবার কারফিউ। লুনা আচ্ছন্নের মতো পড়ে রইল। মাঝে মাঝে বেশ সহজভাবে কথা বললেই পরক্ষণে নিজের মনে বিড়বিড় করে। একবার খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক করে বলুন তো, আমার চেয়ে সুন্দরী কোনো মেয়ে আপনি দেখেছেন? আমাকে খুশি করার জন্য বলবেন না, আমি ঠিক বুঝে ফেলব। আমি চুপ করে রইলাম। লুনার মুখে আচ্ছন্ন ভাব। চুপ করে থাকলে হবে না, বলতে হবে। আমার চেয়ে কোনো সুন্দরী মেয়ে আপনি দেখেননি? লুনা, না, আমি সত্যি তোমার থেকে কোনো সুন্দরী মেয়ে দেখিনি। সত্যি? হ্যাঁ, আমার গা ছুঁয়ে বলুন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে লুনার অবস্থা খারাপ হচ্ছে। মনে হচ্ছে লোকজন ঠিক চিনতে পারছে না। মতিন সাহেব ঘরে ঢুকতেই বলল, আপনি আমার আম্মিকে একটু ডেকে দেবেন? মতিন সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। ডেকে দিন না, বেশিক্ষণ কথা বলতে পারবো না, সত্যি বলছি। মতিন সাহেব গম্ভীর হয়ে বললেন, শফিক ভাই, আমি ডাক্তারের খোঁজে যাব, আপনি ওর কাছে বসে থাকুন, হাসপাতালে মতিন সাহেবের ভাবভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। সহজ সাধারণ মানুষের মতো কাপড় পরলেন। বাদশা অবাক হয়ে বলল, কারফুর মধ্যে যাইবেন কই? আমি বললাম, সত্যি সত্যি বেরোচ্ছেন মতিন সাহেব? হ্যাঁ। কাদের মুক্তিবাহিনীতে গেছে শুনেছেন? শুনেছি। বাদশা বলল, খুব নাকি কাঁদছিল? কাদার তো কিছু নেই, কি বলেন? মতিনুদ্দিন সাহেব জুতো পায়ে দিতে দিতে বললেন, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। আমি বসে রইলাম মেয়েটির পাশে। জানালা দিয়ে দেখছি শান্ত ভঙ্গিতে পা ফেলে মতিনুদ্দিন সাহেব এগোচ্ছেন। ল্যাম্পপোস্টের আলোয় তার দীর্ঘ ছায়া পড়েছে। সে হেঁটে যাচ্ছে। একদিন এই দুঃস্বপ্ন নিশ্চয়ই কাটবে। এই অপূর্ব রূপবতী মেয়েটি গাঢ় নীল রঙের শাড়ি পরে সত্যি সত্যি হয়তো বেড়াতে আসবে আমার বাড়িতে। নীলু বিলুরা ফিরে আসবে একতলায়। অকারণেই বিলু দোতলায় উঠে এসে চোখ ঘুরিয়ে বলবে, আচ্ছা বলুন দেখি, 2 এবং 3 যোগ করলে কখন 7 হয়? কনিষ্ক ফিরে এসে গর্বিত ভঙ্গিতে রেলিংয়ে বসে কাকা করে ডাকবে। কাদের মেয়ে বিরক্ত ভঙ্গিতে বলবে, কি অলক্ষণ, যা যা ভাগ। গভীর রাতে মুষলধারে বর্ষণ হবে। সেই বর্ষণ আগ্রহ করে পাড়ার বকাটে ছেলেরা সেকেন্ড শোতে সিনেমা দেখে এসে শীষ দিতে দিতে বাড়ি ফিরবে। বৃষ্টির ছাটে আমার তোষক ভিজে যাবে, তবু আমি আলস্য করে উঠব না। আমি বসেই রইলাম। লুনা ফিসফিস করে তার মাকে একবার ডাকলো। হঠাৎ লক্ষ্য করলাম মতিন সাহেব ঠিকই বলেছেন। মেয়েটির নাকের ডগায় ছোট একটি লাল রঙের তিল। বহুদূর একসঙ্গে অনেকগুলি কুকুর একসঙ্গে ডাকছে। আমার ঘরের প্রাচীন তক্ষকটি বুক সেলফের কাছ থেকে মাথা ঘুরিয়ে গম্ভীর ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে রইল। শেষ হলো আমাদের উপন্যাস সৌরভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগছে জানাবেন। আজকের মতো গুড বাই।